চিন্ময় কৃষ্ণ দাসপ্রভু একজন হিন্দু সন্ন্যাসী এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অধিকারের জন্য সোচ্চার নেতা। কেন প্রায় 6 মাস জেলে ছিলেন, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল, কী ছিল অভিযোগ এবং এর পেছনের বড় ছবিটা কি, এই ভিডিওতে আমরা সহজ ভাষায় এই ঘটনার বিশ্লেষণ করব। চলুন তাহলে শুরু করা যাক। চিন্ময় কৃষ্ণ দাসপ্রভু, যিনি চন্দন কুমার ধর নামে পরিচিত একজন হিন্দু সন্ন্যাসী এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং একসময় ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, মন্দির ধ্বংস এবং সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব নিয়ে সরব ছিলেন। তার শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সংগঠিত সমাবেশ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাকে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব করে তুলেছিল। কিন্তু এই সোচ্চারতাই তাকে বিতর্কের মুখে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত গ্রেপ্তারের কারণ হয়। তাহলে কি ঘটছিল যে তাকে জেলে যেতে হলো? গ্রেপ্তারের পেছনের কারণ: 2024 সালের 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ছিল তিনি চট্টগ্রামে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছিল 2024 সালের 25শে অক্টোবর, যখন বাংলাদেশের নিউ মার্কেট এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি সমাবেশে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। অভিযোগে বলা হয় সেখানে তিনি একটি ভগবত পতাকা জাতীয় পতাকার উপরে উত্তোলন করেছিলেন, যা পতাকার অবমাননা হিসেবে গণ্য করা হয়। তবে তার সমর্থকরা বলেছেন এই অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের অধিকারের জন্য কথা বলায় তাকে নিশানা করা হয়েছে। কেন রাষ্ট্রদ্রোহের অভিযোগ? রাষ্ট্রদ্রোহের অভিযোগ বাংলাদেশে খুবই গুরুতর। এই মামলায় দোষী সাব্যস্ত হলে দীর্ঘমেয়াদের জেল হতে পারে। চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে অভিযোগকারী ছিলেন চট্টগ্রামের মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান। তিনি দাবি করেন 25 অক্টোবর সমাবেশে চিন্ময় এবং তার 18 জন সঙ্গী জাতীয় পতাকার অবমাননা করেছেন, কিন্তু এই অভিযোগের পক্ষে কোনো শক্ত প্রমাণ দেখানো হয়নি বলে তার আইনজীবী এবং সমর্থকরা জানিয়েছেন। আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করতে সরকারের অনুমতি প্রয়োজন, কিন্তু এই ক্ষেত্রে তা ছিল না। তবুও তাকে গ্রেপ্তার করা হয় এবং বারবার জামিন নাকচ করা হয়। অনেকে মনে করেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার প্রতিবাদ করায় তাকে নীরব করার জন্য এই মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়। 26শে নভেম্বর 2024-এ আদালত তার জামিন নাকচ করে এবং তাকে জেলে পাঠায়। এরপর বেশ কয়েকবার তার জামিনের শুনানি হয়, কিন্তু প্রতিবারই তা নাকচ হয়। 2025 সালের জানুয়ারিতে চট্টগ্রামের মেট্রোপলিটন সেশন জজ সাইফুল ইসলাম বলেন তার জামিন দিলে দেশে অরাজকতা সৃষ্টি হতে পারে। এই সময়ে তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি 2025 সালের মার্চে অনশন শুরু করেন। তার আইনজীবীদেরও হুমকি দেওয়া হয়। উদাহরণস্বরূপ আইনজীবী রবীন্দ্র ঘোষ এবং রমেন রায় হামলার শিকার হন। এই ঘটনাগুলো বাংলাদেশে সংখ্যালঘুদের ন্যায় বিচার পাওয়ার চ্যালেঞ্জকে তুলে ধরে। অবশেষে 2025 সালের 30 এপ্রিল বাংলাদেশ হাইকোর্ট তাকে জামিন দেয়। এই ঘটনার বড় ছবি কি? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসা এবং বৈষম্যের প্রতিফলন। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এই সময়ে হিন্দু মন্দির, বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা বৃদ্ধি পায়। চিন্ময় কৃষ্ণ দাস এই হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। তার গ্রেপ্তার অনেককে মনে করিয়েছে যে সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে। ভারতে এই ঘটনায় ব্যাপক প্রতিবাদ জন্ম নেয়। পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এই ঘটনার নিন্দা করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনা বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা এবং ন্যায় বিচারের প্রশ্ন তুলেছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর 6 মাসের কারাবাস ছিল একটি জটিল এবং দুঃখজনক ঘটনা। তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যা অনেকে মনে করেন মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তার জামিন বারবার নাকচ হয়, তার আইনজীবীদের হুমকিও দেওয়া হয় এবং তার স্বাস্থ্যের অবনতি হয়। এই ঘটনা শুধু তার ব্যক্তিগত সংগ্রাম নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ন্যায় বিচারের একটি বড় প্রশ্ন। অবশেষে তিনি জামিন পেয়েছেন, কিন্তু এই ঘটনা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে সংখ্যালঘুদের অধিকার কতটা সুরক্ষিত বাংলাদেশে।